আজকে কয়েকটি রুটি বানিয়ে আমি অনেকগুলো নারকেল পুলি পিঠা বানিয়ে নেব। এদিকে বাসার সবাই চিকেন বারবিকিউ খেতে খুবই পছন্দ করে, আসামির কারণে আর বানানো হয় না। এই কারণে চিন্তা করলাম আজকে অনেকগুলো চিকেন বারবিকিউর জন্য মাংসটা আমি ম্যারিনেট করে ফ্রোজেন করে রেখে দিব। যখন খেতে ইচ্ছে হয় ঝটপট নামিয়ে একটু ভেজে ইনস্ট্যান্ট বানিয়ে নেওয়া যাবে। তো সম্পূর্ণ ডিটেলস আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার মতো গৃহিণী আছেন, কাজগুলোকে সহজ করে রাখতে চান, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল। বলতে গেলে সারাদিনে সব কাজ আমি সকালবেলা করতে খুব পছন্দ করি। আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে অভ্যস্ত। ইদানিং দেখছি ভ্যানে করে অনেক অনেক নারকেল বিক্রি করে, যেগুলো জোড়া 100 টাকা করে। তো আমি আবার একসাথে অনেকগুলো নারকেল আনতেও একটু রিস্ক মনে করি। আমার কাছে মনে হয় একসাথে অনেকগুলো নিয়ে আসলে যদি আবার নষ্ট পড়ে, এই ভয়ে আবার অনেকগুলো একসাথে আনা হয় না। আপনারা বলেছিলেন আমার নারকেল কোরানিটা একটু যেন দেখায়। এই যে এটা হচ্ছে আমার নারকেল কোরানি। এটা ঢাকায় আমি কোথাও দেখিনি। আমাদের চট্টগ্রামে কিন্তু আনাচে কানাচে অ্যাভেলেবেল, মানে যে কোনো আপনার কোকারিজের দোকানে গেলে বা যে কোনো ভ্যানেও কিন্তু এই কোরানিটা পাওয়া যায়। তো ওখান থেকে আমি সেই আরও বেশ কয়েক বছর আগে 4-5টা কোরানি নিয়ে এসেছিলাম। ওইগুলো এখনও অবধি আছে। একটা দিয়ে দেখা যায় অনেক দিন চলে যায়। তো আমি বেশ অনেকগুলো একসাথে নিয়ে এসেছিলাম, যেহেতু এগুলো ঢাকায় পাওয়া যায় না। আর এই ধরনের করে নারকেল কোরানো থাকলে দেখা যায় যে কোনো সেমাইতে দিলেও দেখতেও সুন্দর লাগে, আবার খাওয়ার সময় একটু মুখে লাগে, নারকেলটা ভালো লাগে। একদম মিহি কুচি করে ফেললে নারকেলটা মুখেও লাগে না, আবার মানে সেমাইয়ের সাথে দেখাও যায় না। তো এই নারকেলের সাথে আমি জাস্ট অল্প পরিমাণে প্রায় 1.5 চামচের মতো চিনি দিয়ে এটা একটু ভেজে নিচ্ছি। মানে এই নারকেলটা একটু ব্রাউন ব্রাউন করে নিয়েছি। এত সুন্দর একটা স্মেল সামনাসামনি আসে, খেতে তো দারুণ হয়। আজকে আমি নারকেল পুলি পিঠা বানাবো। অনেক দিন থেকে আসলে নারকেল পুলি পিঠা বানানোই হচ্ছিল না, তো ভাবলাম যে আজকে বানিয়ে নিই। আর যেহেতু মুরগি আনা হয়েছে আজকে, তো ভাবলাম যে মুরগির যে বুকের যে পিসগুলো থাকে ওগুলো তো একদম বেশি মাংস, ওগুলো দেখা যায় মাংস মাংস পিসগুলো একদম মানে খেতে ইচ্ছে করে না, কেউ খেতে চায় না। তো ওইগুলো দিয়ে না হয় আমি ভুনা করে ফেলি, না হয় চিকেন ফ্রাই এই টাইপের আইটেমগুলো করি। তো আজকে ভাবলাম আমি বারবিকিউ এর জন্য মাংসটা ম্যারিনেট করে রাখবো একদম ঝটপট ওয়েতে। তো বুকের পিসগুলো মানে ব্রেস্টের পিসগুলো আমি একটু চাকু দিয়ে কেটে কেটে দিচ্ছি, যাতে করে মশলাটা ভিতরে ঢুকতে পারে। যখন আমি এগুলো তেলে ভাজবো তখন কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়, আর ভেতরেও কিন্তু মশলাটা ঢুকতে পারে। তো আমি একটু দাগ টেনে নিচ্ছি আর কি চাকুর সাহায্যে। পিসগুলো যে অনেক বেশি বড় করেছি তা না, আর এগুলো যেহেতু এমনিতে একটু মাংস মাংস টাইপ, পিসগুলো বেশি বড় করলে তো মোটেও মানে মশলা যাবে না। তো আজকে আমি হাইকো ব্র্যান্ডের একটা মশলা দিয়ে বারবিকিউ করব। একদমই মানে কম উপকরণে করা যায়। আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। আসলে আমার একটা অভ্যাস আছে, মাংস যদি ধোয়া থাকেও আমি আবারও ধুই আবারও ধুই। আমার কাছে মনে হয় প্রতিটা গৃহিণী এরকম করে, যে যতবার কিচেনে থাকি ততবার মনে হয় হাত ধুতে ধুতে আমি হাতটা একদম ড্রাই করে ফেলি। মানে আমার স্কিনটা একদম ড্রাই হয়ে যায় বারবার ওয়াশ করতে করতে। তো আমি এখানে হাইকো ব্র্যান্ডের এই মশলাটা দিয়ে নিয়েছি। এখানে পুরো 1 প্যাকেটে আমি দিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি 2 চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। আর এর মধ্যে 1 কাপের মতো টক দই দিলে হয়। যেহেতু আমার বাসায় টক দই আনা নাই, আমি 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে নিয়েছি। আর 2টা লেবুর সবগুলো রস দিয়ে দিব। আমার বাসায় যে লেবুগুলো আনা আছে এগুলোতে দেখলাম অনেক বেশি রস, এ কারণে 2টা লেবু দিলে এনাফ। কিন্তু যদি যেই লেবুগুলোতে রস কম থাকে আপনারা 3-4টাও দিতে পারেন, কারণ একটু বেশি পরিমাণে লেবুটা দিতে হয়, টেস্ট ভালো আসে। তো একেবারে যে দই দিতে হবে এমন কোনো কথা নেই। বাসায় যদি দই না থাকে আমি ম্যাক্সিমাম টাইমে এটাই করি, যে গুঁড়া দুধের সাথে একটু লেবু মিশিয়ে দিয়ে দিই, এতে করে একদম টেস্ট একদম বরাবরই থাকে। সবগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। তো মাখানোর পরে আমি এটা বক্সে করে ফ্রিজে রেখে দিচ্ছি। যেহেতু আজকে এগুলো বারবিকিউ করব না, এ কারণে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। যারা ইনস্ট্যান্ট বারবিকিউ করতে চান আপনারা সকালে চাইলে এভাবে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন, বিকাল টাইমে আপনারা ভেজে নিতে পারেন, অথবা 1 ঘন্টা 2 ঘন্টা পরেও কিন্তু ভেজে নেওয়া যায়।
তো আমি নারকেল আর চিনি দিয়ে যে পুরটা রেডি করেছিলাম সেটা তো ঠান্ডা হতে দিয়েছি। আর এদিকে 1 লিটার তরল দুধ আমি জাল দিয়ে নিয়েছি, এর মধ্যে একটু লবণ দিয়ে এর মধ্যে আমি আটা দিয়ে একটা ডো করে নিয়েছি। আমি সবসময় তির আটাটা ইউজ করি। আপনারা যারা রেগুলার আটার রুটি খান বা আটা দিয়ে যে কোনো নাস্তার আইটেম বানাতে চান, আপনারা তিরের আটা খেতে পারেন। আমার কাছে মনে হয় আমি তো প্রায় সব ব্র্যান্ডের আটা মোটামুটি আমার খাওয়া হয়েছে, যেহেতু রেগুলার রুটি বা বিভিন্ন নাস্তা বানাই। আমার কাছে সবচেয়ে বেশি তির আটাটা ভালো লাগে। দেখা যায় রুটিগুলো অনেক বেশি সফট হয়। আবার আমরা যারা ফ্রোজেন করি রুটি, অনেক সময় দেখা যায় ডিপ ফ্রিজ থেকে রুটি বের করলে এগুলো তাওয়ার সাথে লেগে যায় বা প্যানে লেগে যায়। তির আটা দিয়ে আমি ট্রাই করে দেখেছি, যখন রুটি বানিয়ে আমি ফ্রোজেন করে রাখি, ফ্রোজেন রুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা যায়, মানে একটার সাথে একটা লেগে যায় না, ময়েস্ট থাকে, জিনিসটা সফট, আমার কাছে ভালো লাগে। তো আমি তো জানেন আপনারা এগুলো কোনো প্রমোশনাল কোনো কিছু না, জাস্ট আমার কাছে যেটা ভালো লেগেছে আমি চাই যে আপনারাও সেটাতে উপকৃত হন। আমরা পানি সেদ্ধ করে একটু লবণ দিয়ে যেরকম রুটি বানানোর জন্য ডো করে নিই আটা দিয়ে, ঠিক তেমনই আজকে পানির পরিবর্তে আমি লিকুইড দুধ দিয়ে নিয়েছি, আর দুধের সাথে আমি লবণ আর আটা দিয়ে একটা ডো করে নিয়েছি। এতে করে আমি যে পুলি পিঠাটা বানাবো এটা একদম সফট থাকবে। তো এর মধ্যে এক্সট্রা চিনি দেওয়ার কোনো দরকার নেই। এখন তো আমরা সবাই চিনি জাতীয় মিষ্টি আইটেমগুলো খুব কম পছন্দ করি, কিন্তু অল্প চিনি দিয়ে আবার যে কোনো নাস্তা বানালে খেতে কিন্তু ভালো লাগে। সবসময় যে ঝাল আইটেম খাবো সেটা না, মাঝে মধ্যে কিন্তু একটু ভিন্ন কিছু খেতে ইচ্ছে হয়। আমার কিন্তু মাঝে মধ্যে সেমাই খেতে খুব পছন্দ, মানে ইচ্ছে হয়। আর মাঝে মধ্যে নারকেল পুলি পিঠা খেতে ইচ্ছে হয়। তো আমি কিন্তু বানাই, কিন্তু চিনির পরিমাণটা একদম কমিয়ে দিই আর কি। আর এখানে আবার আমার কাছে প্রশ্ন আসে যে আমি রুটি কেন আস্তে বানিয়ে দেখাই না, মানে স্পিড কেন বাড়িয়ে দিই। আসলে স্পিড বাড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে ভিডিওটা অনেক বেশি লং হয়। তো দেখা যায় কি, হয়তো অনেকেই কিন্তু লং ভিডিও পছন্দ করে, আবার অনেকেই শর্ট ভিডিও পছন্দ করে। সবার পছন্দ মাথায় রেখে দেখা যায় ভিডিওর আমি স্পিডটা বাড়িয়ে দিই। তো আজকে আমি স্পিডটা একটু কমিয়ে দিয়ে রেখেছি। রুটি কীভাবে বানাই আপনারা দেখাতে বলেছিলেন, আমি আজকে কিন্তু স্পিডটা একদম কমিয়ে রেখে দেখিয়েছি। আমি জাস্ট সুন্দর করে, মানে আমি পর্যায়ভিত্তিকভাবে রুটিটা বানাই, এতে করে আমার কাছে মনে হয় খুব দ্রুত রুটি বানানো হয়ে যায়। তো আমি দেখতে পাচ্ছেন কিভাবে করছি, মানে একটা রুটি দিয়ে আমি 4টা পুলি পিঠা বানিয়ে নিচ্ছি। আর ভাজটা তো কীভাবে দিয়েছি দেখিয়ে নিলেন। আমি প্রথম দিকে একটা আটা করে নিয়েছিলাম, যেটা আমি আটার সাথে একটু পানি মিক্স করে যেটা আটা করে নিয়েছি চারপাশে লাগানোর জন্য। পরবর্তীতে দেখলাম কি, আমি যে ডোটা করেছি এটা তো সিদ্ধ আটার ডো, এমনিতে একটু সফট থাকে। তো এটা হাত দিয়ে যখন ভালো করে আমি চাপ দিয়ে লাগাচ্ছি, এটা কিন্তু এমনিতেও লেগে যাচ্ছে, এক্সট্রা আর আটার প্রয়োজন হচ্ছে না। আমি প্রথম 2-1 বার আটা যেটা রেডি করেছিলাম, মানে আটার যে গোলাটা রেডি করেছিলাম, যেটা আমি এখানে লাগিয়ে দিয়েছি, মানে ভাঁজটা না খোলার জন্য। তো সেটা কিন্তু আর পরবর্তীতে দেওয়ার দরকার নেই, বলতে গেলে ওই যে কাজটা কিন্তু আরও সহজ করে নিলাম আর কি। আমার মাথায় যেটা আসলো যে এগুলো তো যেহেতু সিদ্ধ আটার ডো, তো এগুলো তো আর লেগে যাবে না, আমি হাত দিয়ে ভালো করে চাপ দিলে লেগে যাওয়ার চান্স নেই। আমি পিৎজা কাটার দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি, এতে করে সুন্দর একটা জিগজ্যাগ একটু ডিজাইন হচ্ছে। আর দেখতে তো পাচ্ছেন একসাথে আমি 3টা বা 4টা এরকম করে পুলি পিঠা বানিয়ে নিচ্ছি। যে রুটিগুলো একটু সাইজে ছোটো হয়েছে সেই রুটিগুলো দিয়ে আমি 3টা পুলি পিঠা বানিয়ে নিচ্ছি, আর যে রুটিগুলো একটু সাইজে বড় হয়েছে ওগুলো দিয়ে আমি 4টা পুলি পিঠা বানিয়ে নিচ্ছি। তো বলতে গেলে দেখা যায় মানে একদমই কম সময়ে কম উপকরণে এই পুলি পিঠাটা আমি বানিয়ে নিয়েছি। বাচ্চাদের টিফিনের জন্য আমার সব সময় ভিন্ন ভিন্ন কোনো আইটেম রেডি করা, কোনো নাস্তা বানাতে ভালো লাগে। আর ম্যাক্সিমাম টাইমে দেখা যায় আমার পুলি, মানে বিভিন্ন পিঠা পুলি এই টাইপের আইটেমগুলো বানাতে বেশি ভালো লাগে। যে চাইনিজ যে আইটেমগুলো থাকে বা যে পিৎজা বা বার্গার এই টাইপের আইটেমগুলোর চেয়ে এই ধরনের পিঠা জাতীয় আইটেমগুলো আমার খুবই পছন্দের। এই কারণে দেখবেন আমি পিঠা জাতীয় এই ধরনের আইটেমগুলো বেশি বানাই। তো এখানে বেশ অনেকগুলো বানিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে একটু হালকা শক্ত করে এখন সবগুলো ব্যাগে করে রেখে দিচ্ছি।